নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে ইন্ডিয়া জোটে তৃণমূল একাই 100, একলা লড়ার কথা আগেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। এবার ইন্ডিয়া জোটে থাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি তা তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন। আর সেই স্পষ্ট করার জায়গা থেকে নির্বাচনের পরে আসন শুধু নয়, সেই জোটের মধ্যে তাদের কি অংশীদারিত্ব থাকবে সেটাও তার কথাতেই স্পষ্ট। আমি শুরুতেই কৃষ্ণনগরের মাটিতে কি বলেছিলেন সেদিন একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর বলেছেন মমতা ব্যানার্জি, করবেন মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাগ? আমরা কিন্তু এটা করি না। এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে বাম কংগ্রেস তাদেরকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। নেত্রীর কথার সঙ্গে সুর মিলিয়ে কুণাল ঘোষ জোট নিয়ে আরো পরিষ্কারভাবে কি বলেছেন শুনুন। দিল্লিতে ইন্ডিয়া জোট আর বাংলায় তৃণমূল কংগ্রেস মিন্স ইন্ডিয়া অ্যালায়েন্স। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্স। এখানে বিজেপির এজেন্টদের কোনো জায়গা নেই। এখানে কংগ্রেসকে আপনি ভোট দেবেন, সিপিএম কে আপনি ভোট দেবেন, বিজেপি তার লাভ পাবে, কারণ বিজেপিকে লড়ছে তৃণমূল কংগ্রেস। দাবি তো করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এখানেই তারা থামেনি। তারা এবার মোস্ট ওয়ান্টেড পোস্টার নিয়ে এটা জানতে চাইছে যে ডায়মন্ড হারবারে এবং আসানসোলে বিজেপি প্রার্থী কে। মেনলি ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে হারাবেন এই দাবিতে তৃণমূল কংগ্রেস বলছে এই মোস্ট ওয়ান্টেড পোস্টারে কার ছবি দেখা যাবে। কটাক্ষ করে তৃণমূল মোস্ট ওয়ান্টেডের এই পোস্টার দেখিয়ে সাংবাদিক বৈঠক করেছে কুণাল ঘোষ। হাস্যমুখে কি বলেছেন শুনুন। কই আসানসোলের প্রার্থী, কই ডায়মন্ড হারবারের প্রার্থী, কই? আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার। ডায়মন্ড হারবার কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন। তো বিজেপি যে এত কথা বলছে, তো এ তো প্রার্থী কই, প্রার্থী কই? এ তো দেওয়ালে ওয়ান্টেড পোস্টার লাগাতে হচ্ছে। আরে দিন কাউকে। কখনো তো শোনা যাচ্ছে কোন সার্কাস পার্টির জোকারের নাম, কখনো শোনা যাচ্ছে দলবদলু কেউ, কখনো আবার ন্যাড়া, কখনো বেলতলায় যায়। তো নানা রকম জিনিস শোনা যাচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি ঈর্ষা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি শয়নে স্বপনে জাগরণে সারাদিন ঘুম থেকে উঠে থেকে অভিষেক 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 অভিষেক। আরে ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি কি করবে এখনো জানা নেই, কিন্তু বাম কংগ্রেসের মধ্যে কি কথা চলছে আইএসএফ সেটা নিয়ে খুব চিন্তা করছে। যদি আগামী কিছু দিনের মধ্যে তা নিয়ে ফয়সলা না হয় তাহলে বিধায়ক নওসাদ কি ডায়মন্ড হারবারে নিজেই দাঁড়িয়ে পড়বেন? কি বলেছেন তিনি এই প্রসঙ্গে। সেভেন ফেজে যাদবপুর ইলেকশন আছে, অনেকটা টাইম পাওয়া যাবে। আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে, তার সাথে সাথে তৃণমূলকেও। কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গিয়ে যদি আমরাই নিশ্চিহ্ন হয়ে যাই, আমাদেরকে যদি কর্নার করে দেয়, মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। আর কটা দিন অপেক্ষায় আছি। যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো
সেই ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই, তাহলে আমরা যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলাম আমরা প্রার্থী দিব। আর এরই পরে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আজ বলেছেন মোহাম্মদ সেলিম। বাম কংগ্রেস সেখানে প্রার্থী দেবে না। আইএসএফ এর এই বক্তব্যের পর মোহাম্মদ সেলিম গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শুনুন। ডায়মন্ড হারবার এখনো সিপিএম প্রার্থী দিতে পারেনি, আইএসএফও দিতে পারেনি। আইএসএফ এর সঙ্গে কি সিপিএম এর আদৌ জোট আছে? দিতে পারেনি বলে একটা ভুল, আমি জানি না হচ্ছে কলকাতা টিভি দিতে পারেনি কেন হবে না, আমরা দিচ্ছি না। যেমন দার্জিলিং এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, দ্বিতীয় পর্যায়ের ভোট, আর ডায়মন্ড তো সপ্তম পর্যায়ে। কেন হয়নি? কারণ দেখবেন নতুনত্ব, বাম এবং কংগ্রেস মিলে আমরা 42টা আসনেই এমনভাবে লড়ছি যেটা আগে কেউ কল্পনা করতে পারেনি। সুতরাং দার্জিলিং জেলায় যখন কালকে দেখবে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এআইসিসি ঘোষণা করবে, তখন তুই জানতে পারবে যে দিতে পারিনি তার নয়। আমরা চাইছি যাতে নিচুতলার মানুষ বাম এবং কংগ্রেসের বাদ দিয়েও আরও অনেকেই আছে যারা বিজেপি এবং তৃণমূলের দ্বারা অতিষ্ঠিত, এই অতিষ্ঠ মানুষগুলো যাতে একসঙ্গে হয় সেই চেষ্টাই করছি। আর ডায়মন্ড হারবারে যেহেতু নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিল যে সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চায়, কোনো আলাপ আলোচনা তখনও হয়নি, তখন আমাদের বাম এবং কংগ্রেসের মধ্যেও কোনো সমঝোতা হয়নি। তখন অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম দুজনেই বলেছিলাম তথাস্তু, যদি নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমাদের সমঝোতা হোক না হোক, ডায়মন্ড হারবারে আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট এক বাক্যে আমরা অভিষেককে হারানোর জন্য নওশাদ সিদ্দিকীকে সাহায্য করব। এবার নওশাদ সিদ্দিকী সিদ্ধান্ত নিতে হবে সে লড়বে কি লড়বে না। অধীর রঞ্জন চৌধুরী বলছেন বাম যদি না দেয় এবং আইএসএফ যদি না দেয় আমরা প্রার্থী ঘোষণা করবো। না দেয় তখন তো পরের প্রশ্ন হবে, এখন তো আমরা বলছি যা ঘোষণা করেছো সে মতো এগো। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে শুনিয়ে দিলাম যে কোন আলোচনার মধ্যে দিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের বাংলা বলছে। তাই যারা রয়েছেন আলোচনায় তাদের সঙ্গে আলাপ করিয়ে আমি শুরুতে চলে আসছি। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন অচিন্ত মণ্ডল, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন গৌরব মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই প্রদীপ্তর কাছে আসছি। এক তো তৃণমূল কংগ্রেস স্পষ্ট করেই যাচ্ছে যে ইন্ডিয়া জোট এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই 142-এ যতই আসন তোমরা পাও না কেন পুরোটাই উপহার দেবে, নাকি নিজেদের এই যে সংগঠনের জোটটা কোথাও মনে হচ্ছে যে বিজেপিকে হারানোই শুধু লক্ষ্য নয়, এ রাজ্য থেকে বেরিয়ে গিয়ে ইন্ডিয়া জোটে একটা শক্তিশালী অংশ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেই নাম দিয়েছেন বলে দাবি করেছেন, সেই জায়গাটা পাকাপোক্ত করা কোনটা বেশি বড় চ্যালেঞ্জ? না, তার থেকে বড় চ্যালেঞ্জ দেখছি তো একটা, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, ছোটবেলায় এইটা পড়েছিলাম। এখন যে সীতা বিনা আমি মণিহারা ফণি, যার জন্য অধীর চৌধুরীকে মঞ্চ থেকে প্রায় সরিয়ে দিয়ে মোহাম্মদ সেলিম দাঁড় করে দিলেন তাকে, আজকে তাকেই কিরকম মুরগি বানানোর জন্য আগে তো ও ঘোষণা করে দিয়েছিল, আমরা তথাস্তু জানিয়েছিলাম, মানে কোথাও গিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য ওই মধ্যস্বত্ব ভোগীদের মতন বা বাফার রাষ্ট্রের মতন নওশাদ সিদ্দিকীকে দেখাচ্ছে। এইটাই হচ্ছে ইন্ডিয়া জোটকে ভাঙার পশ্চিমবঙ্গে সব থেকে বড় ষড়যন্ত্র। আমরা প্রথম দিন থেকে বলেছি এবং কংগ্রেসের নেত্রী এখানে নিশ্চয়ই স্বীকার করবেন যে তারা পশ্চিমবঙ্গে এই জোট চায়নি। বিভিন্ন মুখপাত্ররা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সেদিন এক ধরনের কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জোট হলো না, কিন্তু তারপর যত দিন গেছে তারা বলেছেন আমরা তো জানিয়েছি প্রদেশ কংগ্রেস এই জোট চায় না, প্রদেশ কংগ্রেস কখনো জোট চায় না। তার কারণ কি? প্রদেশ কংগ্রেস যদি জোটটা চাইতো তাহলে সেটিংটা তো ঠিক করে হতো না, বহরমপুরের আসনটা নিশ্চিত হতো না। এইখানেই দাঁড়িয়ে আমরা বলছি এই কারণেই একা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কুম্ভ রক্ষা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকারের জন্য ক্রমান্বয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। একদিকে ইডিসিবিআই এর কথা এখানে আমরা ফাইট করছি যে কোনোভাবে মানুষের অধিকারের জন্য, আর ওরা আমাদেরকে চোর আমরা এদের সঙ্গে জোট করব না, কোনোভাবে এটা সম্ভব না, ওখানে আমাদের আসন ফাঁকা রাখা হচ্ছে। আর এখানে এসে এরা বলছে যে আমরা চোর। কিন্তু যখন দিল্লিতে হানা হচ্ছে, যখন অন্য জায়গায় হানা হচ্ছে, যখন পি চিদম্বরম জিকে গ্রেপ্তার করা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি। সে কেজরিওয়াল জি হোক বা চিদম্বরম জি হোক বা কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ে হোক, আমরা প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমাদের বেলায় এরা ঠিক ওই যে বিজেপির এজেন্ট হওয়ার মতন একটা করে ভূমিকা পালন করে দিচ্ছে। আমি সুস্মিতাদির কাছে আসছি। এটা কি ডায়মন্ড হারবার কেন্দ্র বলে, নাকি এখনো পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি বলে নওশাদকে খুশি করার জন্য? আমি প্রথমত বলি যে প্রদীপ্ত মুখার্জি বললো না মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি বলল
এই দুটোর মধ্যে আমি ঠিক তফাৎ পেলাম না, কেন মানুষ প্রদীপ্ত মুখার্জি আর তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মধ্যে একটু আজকের কথা একটুখানি আমি তফাৎ পেলাম। কেন, যদি সত্যি কথা বলতে হয় আমি মনে করি ও খুব জেন্টলম্যান, এবং সেই হিসাবে মিথ্যে কথাটা বলা ওর মুখে আমি প্রমাণ করে দেবো। আচ্ছা এক সেকেন্ড আমাকে লেট মি ফিনিশ। আমার এই কলকাতা টিভিতে যে কোনো আর্কাইভে দেখলে তুমি দেখতে পাবে, আমি বারংবার বলে এসেছি এই যতগুলো চ্যানেলে গেছি, যে এই তৃণমূল কংগ্রেস দিদিমণি এই জোটে থাকবে না, এই ইন্ডিয়া জোটে থাকবে না দিদিমণি। বিজেপি আমি কিন্তু আমি বলছি শুধু তোমাকে ধরিয়ে দিচ্ছি দিদি, তুমি বলো যেদিন জোটটা হয়ে গেল তার 7 দিন পর থেকে তোমরা বলনি এই কথাটা যে আমরা চাইনি। আমরা কাউকে তো অ্যাকিউজ করছি না, আমাকে আমার বক্তব্যটা বলতে দেওয়া হোক। আমরা বারংবার আর্কাইভে দেখলে বলতে পারবে যে আমরা বলেছি দিদিমণি জোটটাকে ঘেটে দিতে গেছে, সিম্পলি বিজেপির এজেন্ট হয়ে দিদিমণি জোটটাকে ঘেটে দিতে গেছে। আজকে তুমি যে এই যে শোনালে মুখ্যমন্ত্রী যে ভার্সানগুলো উনি যেগুলো বললেন, তিনি বললেন, এবং কুণাল ঘোষের কথা আমি ধর্তব্যের মধ্যে ধরি না, তাহলে সবার আগে মমতা ব্যানার্জি এখন জেলের পিছনে থাকতো যদি কুণাল ঘোষের কথার গুরুত্ব থাকতো, কারণ উনি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কুণাল ঘোষ বলেছিলেন। তা কুণাল ঘোষের কথা আমি উত্তর দেবো না। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন যে বিজেপি তৃণমূলই একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এবং সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে পরোক্ষভাবে সুবিধা করে দেওয়া, এটাই তো উনি বললেন। উনি তার মানে কি ঘুরিয়ে এইটা বলতে চাইলেন, তার মানে কংগ্রেস সিপিএমকে ভোট দিও না, এক হয় তৃণমূলকে দাও, না হলে বিজেপিকে দাও, কারণ তো এই বাইনারিটাই তো সেট করার চেষ্টা করছেন ওনারা পশ্চিমবঙ্গের বাইনারি, যে আজকে তৃণমূল ভার্সেস বিজেপি, বিজেপি ভার্সেস তৃণমূল। সেদিনকে কি বলা হলো, ধর্মনিরপেক্ষ শক্তি যে যারা একই মতাদর্শগত আদর্শ নিয়ে তারা একসঙ্গে লড়বে। আমি আসছি, আমরা যেমন একটা জায়গায় স্টিক করে আছি নো ভোট টু বিজেপি, আমরা একটা জায়গায় স্টিক করে আছি বাংলায় নো ভোট টু টিএমসি, একদম পরিষ্কার। আমরা এটা প্রথম থেকেই বলে আসছি, কোন জায়গা থেকে, যেদিনকে মুখ্যমন্ত্রী বলেছিল বাংলায় আমরাই লড়বো, আমাদের ক্ষমতাই লড়বো। আরেকটা আমি একটু লেট মি ফিনিশ, আমাকে আর একটু এটা বলতে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকের এই ভোটটা তৃণমূল যেই ভিশনটা তৈরি করার চেষ্টা করছে, ওদের যেটা এজেন্ডা হচ্ছে, ওরা মনে করছে 24 জিতলেই আমরা 26 জিতবো। এটা 26-এর তোমরা নিশ্চয়ই আমরা 24 হয়ে যাচ্ছে, আমরা 26-এর ভোট না, এটা 2024 মানে আমরা জিতে যাচ্ছি। সাধারণ নির্বাচন, লোকসভা, সেটাই বলছি, তোমরা ধরে নিয়েছো আমরা জিতছি। বিজেপি ভার্সেস, আচ্ছা দিদি, এটা যদি হয় যে এর পরে ধরো এটা জাস্ট একটা হাইপোথিসিস বলছি, এক সেকেন্ড পশ্চিমবঙ্গে যদি তৃণমূল হারে তাহলে এখানে কে জিতবে? এখানে কে, ওয়ান সেকেন্ড, পশ্চিমবঙ্গে তাহলে কে জিতবে? এখানে যদি পশ্চিমবঙ্গে জিতবে, বাম কংগ্রেস জিতবে। সেটা মানুষ ঠিক করবে, মানুষের উপরে নির্ভর করতে হবে, গণদেবতার উপরে নির্ভর করতে হবে। এইবারের নির্বাচনে বাম কংগ্রেস মিলে মানুষের কাছে যেভাবে পৌঁছে যাচ্ছে, একটা অন্য ধরনের নির্বাচন দেখতে চলেছে রাজ্যবাসী। এই প্রশ্নের উত্তরে আমি আসবো, এই প্রসঙ্গটা নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি গৌরবের কাছে আসছি। মোহাম্মদ সেলিমের আজকে বক্তব্যের রেশ ধরেই আমি আপনার কাছে আসতে চাইছি। বাম কংগ্রেস এবারে কিছু আলাদা করে দেখাতে চলেছে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই যে বিরোধিতা, আখেরে ন্যাশনাল ওয়াইজ এই জোটকে কোন জায়গায় আপনাদের বিশ্বাসযোগ্যতাকে দাঁড় করাবে? আমাদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে যেটা ছিল সেটাই আছে। আমরাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকে ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। 5 বছর আগে আপনাদের মনে থাকবে এই ব্রিগেডের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিরোধী নেতাদের ডেকে একটা মহা সমাবেশ করেছিলেন, বলেছিলেন যে এই তৃতীয় ফ্রন্ট করলাম আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রজেক্ট করেছিলেন। সেই তৃতীয় ফ্রন্ট কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকরা উত্তর দেবেন। আজকে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে সবে তো ইন্ডিয়া তৈরি হয়েছে, আপনারা দেখুন পথ চলা শুরু করেছে, আস্তে আস্তে দেখুন কারা থাকে কারা চলে যায়। আজকে প্রমাণিত তো যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে বিজেপির হয়ে কাজ করছেন। আপনি দেখুন যে হচ্ছে যে এই যে জগদীপ ধনকর হচ্ছে উপরাষ্ট্রপতির নির্বাচন, সেখানে দাঁড়িয়ে
হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেছিলেন দার্জিলিংয়ে, তারপরে জগদীপ ধনখড়কে সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসেরই দুজন এমপি যারা দ্রৌপদী মুর্মুকে এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন। তৃণমূল বলবে বিজেপির বিরুদ্ধে? ক্ষমতা আছে তৃণমূলের। তৃণমূল হচ্ছে যে এমন একটা শক্তি, যে শক্তি এই রাজ্যে বিজেপিকে হাত ধরে, আরএসএসকে হাত ধরে এনেছে। সেই তৃণমূল কি করে বিজেপির বিরোধিতা করবে? আজকে আপনি বলুন যে এত দুর্নীতি হচ্ছে, এত দুর্নীতি বিজেপির নেতারা বলে বেড়াচ্ছেন, সংসদে বলে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের পঞ্চায়েত মন্ত্রী বলছেন, কিন্তু আজকের দিন পর্যন্ত কি পদক্ষেপ হয়েছে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে? সবাই জানেন যে লিপস অ্যান্ড বাউন্সের টাকা কোথায় গেছে, কে চুরি করেছে, কোথায় তার ভাগ হয়েছে, কোথায় তার তদন্ত, কোথায় কি আমরা তদন্ত কোথায় পেলাম? আজকে ভাবুন, শেখ শাহজাহান 137 কোটি টাকা তার সম্পত্তি, একটা কোম্পানির মালিকের এত সম্পত্তি নয়, 137 কোটি টাকা। এই টাকা 137 কোটি টাকা শুধু কোম্পানির অ্যাকাউন্টে। এই টাকা কোথা থেকে এলো, কে পেল? আজকে বিজেপির নেতারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে কি আফগানিস্তান থেকে ড্রাগস আছে। আরে যদি আপনারা জেনেই থাকেন, সমস্ত তথ্যই জেনে থাকেন, তাহলে কেন ইডি সিবিআই কে দিচ্ছেন না, বা ইডি সিবিআই থমকে আছে কেন? কোথায় গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর? কেন এখনো প্রেজেন্ট হচ্ছে না কোর্টে? আসলে তৃণমূলের সঙ্গে এই আন্ডারস্ট্যান্ডিং, আপনি তৃণমূলকে আগে এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, আমি কুণাল ঘোষের কথার কোনো গুরুত্বই দিই না, মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, ইন্ডিয়া যখন তৈরি হয়েছিল আমরা বলেছিলাম যে ইন্ডিয়া অ্যাজ একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে যত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি আছে তারা সবাই একত্রিত হয়ে বিজেপির নামক যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সবাইকে নিয়ে। তার জন্য ইন্ডিয়া তৈরি হয়, এবং ইন্ডিয়া তৈরি হওয়ার পর বলা হয় যে আঞ্চলিক জায়গায় যার যা ক্ষমতা আছে সেই অনুযায়ী আপনাদের এই মতাদর্শের সঙ্গে কংগ্রেস কি একমত? না, মতাদর্শের বিষয় না, আপনি মতাদর্শটাকে মানে এটা নির্বাচনী লড়াইয়ের মঞ্চ নয়, এটা শুধু আদর্শবাদের জায়গা। না, আদর্শ আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। একটাই এই প্ল্যাটফর্মে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসকে তো তাহলে এই প্ল্যাটফর্মটাকে একটু বড় করতে আপনি ভাবুন যে রাহুল গান্ধী যখন সাংবাদিক সম্মেলন করে আদানির বিরুদ্ধে কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, আদানির বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওখান থেকে বেরিয়ে গেছেন। কার সুবিধা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিম বাংলার বুকে কার সুবিধা? 5 জন স্ট্যান্ডিং এমএলএ তৃণমূলের ক্যান্ডিডেট লোকসভা নির্বাচনে শুরু করে কীর্তি আজাদ। কেরালে আদানি কোনো প্রজেক্ট করছে না। কেরালে প্রজেক্টের বিষয় নয়, যেখানে রাজ্যে যেখানে দেশের সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে, দেশের সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে। আরে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরে না না, গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়। আদানি যদি শিল্প কোথাও করে, যদি সেটা ন্যায্য হয় কোনো অসুবিধা নেই, আপনারা তদন্ত করতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে দেশের সম্পত্তি, দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে যখন জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে এইসব পুঁজিপতিদের হাতে। এই যে ইলেকট্রাল বন্ড, আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য আছে? আমি এখানে একজন বক্তা বাকি আছে, বিজেপির রসদ পেয়ে গেছে, আশা করি অচিন্তর কাছে আসছি। যদিও মোস্ট ওয়ান্টেড এর এই পোস্টার যেখানে কোনো এখনো প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট এসছে কিছুক্ষণ আগেই দেখলাম যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারাতে পেরেছেন তিনি কেন দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে? মানে এটা একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে। মানে আপনারা দিতে পারছেন না, নাকি এরকম একটা বাইনারি সেট করছেন? দেখুন, বাইনারি আমরা কি সেট করব? 3.5 বছরের যে আসামি, জেল কাটা আসামি, সে ঠিক করে দিচ্ছে যে আমাদের প্রার্থী। এখন বিষয় হচ্ছে যে কোম্পানির মালকিন, সে মালকিনকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সুতরাং এসব এই ছা বাচ্চা এদের আমরা অত গুরুত্ব দেই না। সুতরাং এখন ফাঁকা মাঠে এখন 2 মাস ভোটের বাকি ওখানে আজকের দিন থেকে। সুতরাং ওই আর কি, মানে ঠিক আছে, ওই কোম্পানির যারা আছে বাচ্চা তারা। এখন বিষয় হচ্ছে এই যে আগামী 2 মাস যারা রয়েছে, সেই 2 মাসে একটু ফাঁকা মাঠে কিছুদিন খেলে নিক। আমরা এজেন্সি দিয়ে যদি লোক চলে আসে তাদেরকে প্রার্থী করব না, এজেন্সির কাজ করবে, চোর গুন্ডা বদমাশ তাদেরকে ঠিক তারা দেখে নেবে, ওটা আমাদের বিষয় না। ওটা কোর্ট এবং ইডিসিবিআই স্বতন্ত্র বডি, তারা আপনাদের দিকে গেলেই ধোয়া তুলসী পাতা। একটু বলতে দিন। এবার আগামী 2 মাস সময় আছে, 1 মাস একটু ফাঁকা রোদে ঘুরে নিক ভাইপো।
সুতরাং তারপরে আমরা মাঠে যখন নামবো আমরা সঠিকভাবে বাকি ময়দানে আর কেউ নেই। তৃণমূলের বিরুদ্ধে একমাত্র ময়দান আছে বিজেপি। সুতরাং এই বিজেপি জানে যে কি করে সবক শেখাতে হয়, আমরা সবক শিখিয়ে দেবো। কোম্পানির মালকিনকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে নন্দীগ্রাম থেকে বের করা হয়েছে, বাংলা থেকেও বের করার জন্য আমরাই পারবো, সেটা বাংলার মানুষ জানে। সেটা আমি একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আলোচনা জমে উঠেছে। বিরতির পর সঙ্গে থাকবেন, ফিরছি বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি। আসছি তৃণমূল কংগ্রেসের বক্তা প্রদীপ্তর কাছে। যদি ডায়মন্ড হারবারের শুভেন্দুকে লড়ার আহ্বান আপনারা জানিয়ে দিয়েছেন, কিন্তু বিজেপির এক্স হ্যান্ডেল বলছে যে তিনি নন্দীগ্রামে যাকে হারিয়েছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়াবেন। লোডশেডিং এ জিতে আসা মানুষের এত বড় বড় কথা একবার প্রমাণ করে দিন না যে কোনোভাবে। মমতা ব্যানার্জি তো চ্যালেঞ্জ নিয়েছিলেন, নাই নিতে পারতেন, পশ্চিমবঙ্গের যেখানে খুশি দাঁড়াতে পারতেন, কিন্তু উনি চ্যালেঞ্জ নিয়েছিলেন। দ্যাট ইজ কল্ড লিডারশিপ, হু ক্যান লিড ফ্রম দ্য ফ্রন্ট। 56 ভোটের সেই ক্ষত এখনো প্রদীপ্তদার বুকেও মনে হয় বিচ্ছে, আমার মনে হচ্ছে। কারণ এই যে লোডশেডিং এর কথা, এই গল্প ওনার মালকিন অনেকবার বলেছেন হয়তো, কিন্তু কোর্টে তো সেটা যাওয়ার সেই সাহস দেখা লাগতে পারলে না। তুমি শুনেছিলাম যে শিক্ষিত একজন মানুষ, যে শিক্ষা দীক্ষা নিয়ে রাজনৈতিক দল করতে এসছো, তোমার মুখে এরকম অন্ধভক্তদের মতন, চোনা খাওয়াদের মতন, ভাবি পাপড় খাওয়াদের মতন অসভ্যের কথা বেরোবে, মালকিন কথা বেরোবে। তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, ওয়ার্ন করে দিচ্ছি, তুমি এই ধরনের কথা বলবে, তোমাকে এই মঞ্চে আমি একটা কথা বলতে দেবো না। যে কথাটা গণতান্ত্রিক দেশে তুমি বলছো, একটা রাজনৈতিক দলের কর্মীকে বলছো তোমার মালকিন, তোমার মতন অসভ্য কথা আমি কিন্তু ভাবতে পারছি না। বলে তোমাকে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস বলো, কংগ্রেসকে কংগ্রেস বলো, যে ভাষা বলছো আমি তোমাকে ওয়ার্নিং করছি, প্লিজ এটা বলো না। তৃণমূল কংগ্রেসকে একটা প্রাইভেট কোম্পানি তুমি প্লিজ বলো না, তুমি না ভাবো না ভাবো, বাংলার মানুষ কিভাবে সেটা দেখিয়ে দিয়েছে। আর তোমরা যত এই ধরনের কথাবার্তা বলবে তোমাদের আরো ডাউন হয়ে যাবে, তাই আমি কন্ডেম করছি, তুমি তোমার কথা ফেরাও। মালকিন কে কি সেটা বলে রাখছি। তোমরা কি বিজেপি দল করো নাকি মোদির দল করো? তোমরা কি বিজেপি দল করো? সাহস করো যে বিজেপি সরকার, বলো মোদি 3 নয়, বলো মোদি 3 নয়, মোদি তোমাদের মালকিন। নির্লজ্জদের মতন কথা বলছো, লজ্জা করে না এই ধরনের কথা বলতে? বাজে কথা বলছে একজন শিক্ষিত মানুষ হয়ে। বিজেপি করলে কি অশিক্ষিত হয়? গরুর চোনা খেতে হয় নাকি? বিজেপি মানেই কি দিলীপ ঘোষ হতে হয় নাকি? ক্লাস 8 ফিটার হতে হয় নাকি? এই ধরনের অসভ্য কথা বলছো। চোরদেরকে ডিপেন্ড করতে কিসের চোর? তোমার কোন চোর? তোমাদের মতন খুনি নাকি? 83 দিন জেল কেটেছে, যে লোকটা বাংলা, যে লোকটা 83 দিন জেল কেটেছে, ঠিক শিক্ষিত মানুষ হয়। এটাই তো পশ্চিমবঙ্গের বিজেপি প্রমাণ করছে, যে এই ধরনের অশিক্ষিতের মতন কথা বলবে, বলে এটা প্রমাণ করার চেষ্টা করবে। এটা না বিশ্বাসযোগ্যতা হবে না। তৃণমূল প্রাইভেট কোম্পানিতে কিছুই হবে না। যুক্তিতে কথা বলার ক্ষমতা নেই, ফালতু বেকার তর্ক করতে আসো কেন? আপনার এত যুক্তি আছে, আপনি লোডশেডিং করতে তুলছেন না। এখনো কেস চলছে, এখনো কেস চলছে, এখনো কেস চলছে বিরুদ্ধে। তুমি তাহলে এখন তাহলে চোর বলছো কেন? চোর বলছো কেন তুমি? আগে চোর বলছো কেন? নন্দীগ্রামে তাহলে তুমি কত অস্বীকার করছো? লজ্জা করে না? শুনতে গায়ে কার জ্বালা পাচ্ছে? তাহলে শুনতে গায়ে কার জ্বালা পাচ্ছে? লোডশেডিং আমি কিন্তু আপনার দেব না, আমি কিন্তু আপনার বলার সময় তাহলে লোডশেডিং এর তত্ত্ব চলবে না। লোডশেডিং তত্ত্ব বারবার লোডশেডিং তত্ত্ব, কারণ লোডশেডিং তত্ত্ব এখনো কোর্টে কেস চলছে। কাউকে ব্যক্তি আক্রমণ করেনি, কাউকে ব্যক্তি আক্রমণ করেনি। কি এরা কারা আছে? দর্শক যত শুনবে তত চলবে না। বলো বলো বলো, এই শিক্ষিত মানুষের নেচার মানুষ দেখতে পারবে। আরো শোয়ের একটা নিয়ম আছে, আমরা এখানে বক্তব্য, এদের নিয়ম বিয়ম নেই বিজেপি। লোডশেডিং এর তত্ত্ব চলবে। আরে লোডশেডিং 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 তার যুক্তি দিয়ে খণ্ডন করো, যুক্তি দিয়ে খণ্ডন করো, বাজে কথা বলতে আসবে। ঠিক আছে, ছেড়েছে ছেড়েছে বলে তো এলপি, তারপরে তো দেখা যাবে। তুমি তোমার যুক্তিতে কথা বলো, লোডশেডিং এর তত্ত্ব চলবে না। 100 বার লোডশেডিং করব। প্রশাসন আপনাদের কাছে ছিল, কে প্রশাসন আমাদের কাছে ছিল? কে প্রশাসন? ডিসিআই আমাদের হাতে ছিল, ডিসিআই আমাদের হাতে ছিল। কে এরা? আনেন কেন এদের? সারা রাজ্য জুড়ে লুটে পুড়ে নিয়েছেন। আমি তো বলতেই চাইছি, সারা রাজ্য জুড়ে লুটে পুড়ে নিয়েছেন। আরে বাবা, সমাজ দিলীপ ঘোষের কথা তো মিলছে না। দিলীপ ঘোষের কথা বলে, আচ্ছা বিজেপির লোকরা নিশ্চয়ই এই শোটা দেখছেন। শোয়ের একটা গরিমা আছে, বাংলা সংস্কৃতিতে এই ধরনের শব্দ উচ্চারণ করে কোনো শোতে বসা যায় না। দেখুন অন্তত এখানে উনি যতবার সেই আবার বলবো, কিন্তু ব্যক্তিকে এই ধরনের কথা যুক্তি দিয়ে খরচ করো।
করব। দলের কাজ বিরোধিতা আলাদা জিনিস আর আক্রমণ আলাদা জিনিস। লোড নিয়ে কথা বলতে পারেন, বিরোধিতা করতেই পারেন, কিন্তু এই ধরনের লোডশেডিং তত্ত্ব চলবে না। কেন কোর্টে কেস চলছে না? কোর্টে কেস চলছে কি চলছে না? তাহলে কি? তাহলে প্রমাণ করে চোর আমরা? তাহলে মারা গেল তাহলে কেন মারবেন চোর বলছে? সবাই জানে যে তোমরা লোডশেডিং এ জিতেছো। আমি দুজনকেই থামতে বলছি, আমি কংগ্রেসের কাছে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ওরা একে অপরের এইভাবে খেয়ে চিৎকার করছে, মানুষ শোনে না এগুলো মানুষ তো ঠিকভাবে নেয়ই না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যেমন এই মানুষ নেয় না, কিন্তু তোমার কি এটা মনে হয় না যে কথাটা বললো ওনার মালকিন, এই কথাটা একটা শোয় বলা যায়? শেষ করিনি আমি কথাটা। তাহলে ওরা বলছো কেন? আমি যেটাই বলছি যে ওই মানে তৃণমূল এবং মানে বিজেপি এখন সর্বদাই নিজেরা যে কাদা ছেটাছেটি করছে, এই কাদা ছেটাছেটি করে এই দেখুন শোটার কিন্তু একটা টাইম কিন্তু ওরা দুজনে খেয়ে নিল, মানে ওরাই প্রাসঙ্গিক হয়ে উঠলো। মানে এরকমই ব্যাপারটা বলতেই পারলা না, তুমি তো বলছো এখানে। একটা কথাটা বলছি যে আজকে যেটা ওদের বক্তব্য, ওরা বলেছে শুভেন্দু অধিকারী দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা আমার বক্তব্য না। আমার বক্তব্য হচ্ছে যেই তৃণমূল কংগ্রেস বলছে যে আমরাই বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, সারা ভারতবর্ষে বাংলার বাইরে তৃণমূল কোথায় লড়াই করছে একটু বললে ভালো হয়, তাহলে সর্বভারতীয় তকমাটাও তো তৃণমূলের গেছে। তা যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে 69টা বিলে সংসদে তৃণমূলের আমার আগে ও বলে দিয়েছে, গৌরব বলে দিয়েছে, তাই জন্য আমি সেই পয়েন্টগুলো দ্রৌপদী মুর্মুর ইলেকশন এবং তারপরে তার আগে জগদীপ ধনকরের ইলেকশন, এগুলোর ব্যাপারে আমি আর তুলছি না। 69টা বিলে সংসদে বিল পাস হওয়ার আগে এই ক্যাকা ছিছি করেছিল এত মুখ্যমন্ত্রী, সেই সিএএ এনআরসি বিলের সময় পাশের সময় তাদের সংসদে লোকসভা থেকে তাদের সাংসদরা ওয়াকআউট করে বেরিয়েছে এবং 69টা বিল পাস হয়েছে, কৃষক বিল থেকে শুরু করে প্রত্যেকটা বিলে সাংসদরা তাদের সাংসদরা বেরিয়ে গেছে ওয়াকআউট করে। এবং আমার আরেকটা কথা হচ্ছে আজকে সুজয় ভদ্র কালীঘাটের কাকুর আজকে 2 মাস হয়ে গেছে ইডিকে প্রশ্ন করেছে বিচারক যে এখনো পর্যন্ত তার কণ্ঠস্বর কেন পাওয়া গেল না। যে মেন অ্যাকিউজ অভিষেক ব্যানার্জি তিনি বলছেন অবশ্যই কংগ্রেস ভিজিলেন্সের অবশ্যই আমার কথা হচ্ছে একটাই, যেহেতু কনভিকশন রেট সিবিআই এবং ইডি ভীষণই খারাপ। কথাটা রাজ্যের পরিপ্রেক্ষিতে বলছেন না, কংগ্রেসের পার্সপেক্টিভটা গোটা দেশের ক্ষেত্রে। যদি ভোটের পরে তৃণমূলের এখান থেকে জেতা আসনের প্রয়োজন হয় এই ইন্ডিয়া, শেষ করো না তারপর আমি বলবো, যদি ইন্ডিয়ার, তাহলে তখন কি এই একই বক্তব্যই রাখবেন? আবার যদি উল্টে এইটা হয় যে বিজেপি সিট কম পড়ে মমতা ব্যানার্জি সেখানে সাপোর্ট করতে যায়, তখন কি বলবে তুমি? না আমি তো এখানে টিয়া পাখি নিয়ে বসে নেই না, তখন তো তুমি এই কথাটা বললে যদি এরকম হয় তখন তৃণমূলের সেই সমর্থনটা আমাদের লাগবে কিনা। তাহলে আমি তোমাকে উল্টে বলছি যদি বিজেপি সেই সমর্থনটা লাগে তখন কি করবে তৃণমূল? আগে তৃণমূল সেই কথার উত্তর দিই। আচ্ছা, তাহলে তৃণমূল সেই কথার উত্তর দিই, আগে তৃণমূলের পরিষ্কার করুন। আজকে কেন ছোটখাটো চুনাপুটিদের নিয়ে নাড়াচাড়া হচ্ছে? আজকে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে, হেমন্ত সোরেন অ্যারেস্ট হচ্ছে, হেমন্ত সোরেন পি চিদম্বরম হচ্ছে, পি চিদম্বরমের জায়গা এখানে হচ্ছে না, পি চিদম্বরম নিয়ে প্রশ্নটা হবে না হইতে, তাহলে এখানেও তো সেটাই হচ্ছে। আমরা কি তার বিরোধিতা করছি? আমরা কি তার বিরোধিতা করছি? আমরা কি বলছি পি চিদম্বরম জি চোর? সরকারের আমলে দিদি এবার আমাকে বলতে বলেছে শাস্তি দিয়েছি, আমরা কালীবাজিকে জেলে ঢুকিয়েছি, আমরা কালীবাজিকে জেলে ঢুকিয়েছি। দিদি আমাকে বলতে বলেছে, আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করছি তুমি অন্তত বিজেপির মতন করো না। বলো তাহলে পি চিদম্বরম জিকে আমরা চোর বলবো এবার থেকে, তাই তো? যেমন তোমরা অভিষেক ব্যানার্জিকে বলছো বা তোমরা মমতা ব্যানার্জিকে ইঙ্গিত করছো, আমরা এবার পি চিদম্বরমজিকে চোর বলে না? সত্যি তো? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? মিনিমাম 1000 কোটি টাকা, আচ্ছা তোমরা তো দিচ্ছ অন্য কাউকে, তোমরা কি পার্থ চ্যাটার্জিকে চুরি বলছো? আমার থেকে তো তর্ক করছো। আমাদের দলে যদি কেউ চোরায় কোমরে দড়ি দিয়ে নিয়ে দিদি নেক্সট টাইম বলতে দাও না, আমি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। কোমরে দড়ি দিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে বলতে দাও। আমি অযুক্তি তুমি সবার সাথেই চিৎকার করছো। আরে চিৎকার তো তুমি করছো মধ্যখানে কথা বলে, আমি তো কারোর মধ্যখানে বলতে আসি না। কারোর মধ্যখানে? তুমি তো আমার মধ্যখানে বললে। আরে দিদি তোমাকে কই বলেছি? তোমাকে আমার মিথ্যাবাদী বলেছো তখন বলেছি, তুমি ব্যক্তিকে আক্রমণ করেছো। বলো। আমি খুব পরিষ্কার কথা বলছি, তুমি কোন দিকে ইঙ্গিত করছো? চুনোপুটি কাকে বলছো? নিশ্চয়ই পার্থ চট্টোপাধ্যায় আর আদার্স যারা জেলে আছে, তার মানে তুমি ইঙ্গিত করছো কাকে? মানুষের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি সেটা ডাইরেক্ট ইঙ্গিত করছি।
তাহলে সেইটাই তো আমি বলছি যে তাহলে তখন তোমার কথা কেন আসছে যে লজ্জা করে না, এই কথাটা কেন বলছো? তাহলে তোমার লজ্জা করা উচিত যে রাহুল গান্ধী সম্পর্কে যে অভিযোগগুলো যাবৎকাল এসছে আমরা ডিফেন্ড করেছি, সোনিয়া গান্ধী সম্পর্কে যে কথাগুলো এসছে আমরা ডিফেন্ড করেছি। তোমার দেখেছো, এইটাই হচ্ছে কথা। কংগ্রেসের এথিক্যাল প্রশ্নের সঙ্গে আমাদের এথিক্যাল প্রশ্নের জায়গা, তোমাদের এথিক্যালের জায়গা নেই। কারা কি আমি কি দিদি, তাহলে তুমি কি চাইছো তোমার সঙ্গে আমি প্রতিনিয়ত লেগে থাকি যাতে তোমাকে আরো রেলিভেন্স করা যায়? কংগ্রেসকে আরো রেলিভেন্স করতে হবে। বড় সারাক্ষণ চিৎকার করছে, আমি চিৎকার করতে পারি 1.5 ঘন্টা 2 ঘন্টা। তুমি চিৎকার করেই যাবে, তোমার জায়গাটা রাখো, চিৎকার করেই যাবে, বলতে দিচ্ছ না। যে বলবে তাকেই তুমি চিৎকার করবে। বলো, প্রমাণ করো না। বামফ্রন্ট তো বলে একটা কথা বলেছি, অ্যাকিউজ কে করেছে তোমাকে? তুমি তো বলে অ্যাকিউজ করেছে, তুমি তো অ্যাকিউজ করছো, তুমি তো তৃণমূলকে অ্যাকিউজ করছো। আমার সময় আমি বলছি তুমি ব্যক্তি অ্যাকিউজ করেছো বলে আমি মধ্যখানে ঢুকেছি। ঠিক আছে, বলো। আমি খুব পরিষ্কার আবারও বলছি, আমরা কি পি চিদম্বরমকে কি চোর চোর বলেছি? এখনো বলিনি। আমরা কি রাহুল গান্ধীকে চোর বলেছি? ন্যাশনাল হেরাল্ড কেসে বলিনি। আমরা সোনিয়া গান্ধীকে বলিনি। তখন আমরা যখন বলছি তখন তুমি বলছো কেন বলতে বলনি, কে বলতে বলেনি। আমরা পরিষ্কারভাবে বলছি তদন্তের জায়গায় হোক, কিন্তু কংগ্রেস যখন এই ধরনের কথা এখানে, আমি এখন বলতে হবে, ও বলে কংগ্রেস যখন এই ধরনের কথা এখানে এসে বলছে তাহলে কংগ্রেস কি ইনস্টিগেট করছে? তাহলে কংগ্রেস বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে না? সারা ভারতব্যাপী কংগ্রেস বলছে কেজরিওয়ালকে ভুল করেছে, আতিশকে করে ভুল করেছে, অমুককে হেমন্ত সোরেনকে করে ভুল করেছে, একে করে ভুল করেছে। আর পশ্চিমবঙ্গে এসে একটা বিশ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা, যেখানে অভিযোগের নেই সেখানে বিশ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা। আমাদের নেতা খুব পরিষ্কার বলেছে গলায় দড়ি দেবে 5 পয়সার যদি দুর্নীতি প্রমাণ করা যায়। সেখানে এসে এই ধরনের কংগ্রেসের নেতারা কথা বিশ্বাস অত সহজে ভাঙতে পারবে না। তোমাদের সাহায্য দেবে, যেমন গত বছর তোমাদের সাহায্য দিয়েছিল, বামপন্থীদের সাহায্য দিয়েছিল, এবার তাই ছড়িয়ে গেছে। নিশ্চয়ই পাবেন। আমি আসছি, পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠছে, কিন্তু একটা তথ্য মাথায় এলো সেটা বলেই আমি বিরতিতে যাচ্ছি। 2019-এ 186টা আসন যেখানে কংগ্রেস বিজেপি মুখোমুখি লড়াই হয়েছিল। কংগ্রেসের একবার স্ট্রাইকিং রেটটা আমি মনে করিয়ে দিই 10-এরও কম ছিল, অর্থাৎ মানে 15টা আসন। এবার সেই কংগ্রেস যদি আঞ্চলিক দলের গুরুত্বগুলো এখনো না বুঝে থাকে তাহলে এই ঐক্য কার লাভটা করবে? বিজেপি রসদটা শুধু নয়, বিজেপির এই যে 400 যে গন্ডি ছুঁয়ে ফেলবে তারা বলে যাচ্ছে, এখান থেকেই কি তারা অক্সিজেনটা পেয়ে যাচ্ছে? বিরতির পর ফিরে এসে এই নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। জমজমাট শুধু নয়, বিতর্কিত একটা পর্বের পরে একটা ব্রেকে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে আমি সেই আলোচনাতেই আসছি যা এতক্ষণ হচ্ছিল। গৌরবের কাছে এবার আসছি। এই যে ঐক্যের কথা বারবার করে বলা হচ্ছে, বিরোধী ঐক্য, আর সেই ঐক্যের সরাসরি প্রভাব গিয়ে পড়বে কার ঝুলিতে? গৌরব, ঐক্য তো অবশ্যই আমাদের বিজেপির বিরুদ্ধে সমস্ত, আমি প্রথমেও বলেছি আবারও বলছি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে বিজেপির বিরুদ্ধে একত্রিত করার দায়িত্ব আমাদের, আমরা সেই কাজ করছি এবং এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, আর রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই। কিন্তু এতক্ষণ ধরে আমি শুনলাম যে ব্যক্তি আক্রমণ অনেক এদিক ওদিক সেদিক, আমি যাচ্ছি না, কিন্তু আপনি প্রসঙ্গটা না গেলেও আপনি তো একদম এর বেসিকটা তো বুঝবেন যে এর উদ্ভব তো নরেন্দ্র মোদী যেমন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সম্পর্কে কি কি বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির নেতাদের সম্বন্ধে কি কি বক্তব্য রেখেছেন, নরেন্দ্র মোদী কি কি বক্তব্য রেখেছেন, এটা আসবেই, এটা স্বাভাবিক। আজকে তো বললে এটা হবে না, এটা তো সেদিনকে বলা উচিত ছিল, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অমিত শাহরা যেসব কথাবার্তা হচ্ছে যে বলেছেন। আজকে এইটা আপনি থামাতে পারবেন না, এটা ছড়িয়ে গেছে। আজকে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, শুভেন্দু অধিকারী কি ভাষা ব্যবহার করতেন ওই পূর্ব মেদিনীপুরের বুকে আমাদের পার্টি কর্মীদের বিরুদ্ধে বা রাজ্য জুড়ে? কিন্তু কথাটা হচ্ছে, আপনি বললেন না বিরোধী মূল্যবৃদ্ধি নিয়ে, আমি আসছি, আমি সেই জায়গায় আসছি। এইটাকে ঢেকে দেওয়া হচ্ছে।
আজকে বেকারি, আপনি যে কথা বলছেন, বেকারি, মূল্যবৃদ্ধি, মানুষের না খেতে পাওয়া, এই যে কোভিডের সময় পরিযায়ী শ্রমিক তাদের যে দুরবস্থা, এখানে দাঁড়িয়ে আজকে ব্যাংকিং সেক্টরগুলো, আপনি পিএফ, আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করি, আমার চাকরিটা কালকে থাকবে কি থাকবে না তার নিরাপত্তা কি হবে? আজকে ইলেকট্রাল বন্ড, আজকে প্রধানমন্ত্রী বলছেন যে আমি ভোটের পর দেখে নেব, আজকে স্টেটমেন্ট আছে। আজকে ডিওয়াই চন্দ্রচূড়, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যে ব্যবহার করা হচ্ছে ইডি সিবিআই কে। আমরা বলছি যে এই যে দেশ জুড়ে যে অত্যাচার বিজেপি চালাচ্ছে আর এই রাজ্য জুড়ে তৃণমূলের যে অত্যাচার চলছে তা দুই শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে সবাইকে এই বিজেপি তৃণমূল বিরোধী রাজ্যের বুকে, দেশের বুকে বিজেপির বিরুদ্ধে সবাইকে হচ্ছে যে একত্রিত হতে হবে। আপনি বলুন এই ফেব্রুয়ারি মাসে, আমি বলছি আমাকে শেষ করতে দিন, তারপর আপনি প্রশ্ন করবেন, আমার কোনো অসুবিধা নেই মুখোমুখি হতে। আপনি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ সম্ভবত স্বস্তিকা পত্রিকায় আরএসএস লিখছে যে যেখানে হচ্ছে যে বিজেপি জিততে পারবে না আপনাদের মনে হচ্ছে, সেখানে তৃণমূলকে জেতান। তার কারণ বামপন্থী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না। যদি যেখানে বিজেপি জিতবে না সেখানে তৃণমূলকে জেতান, যেখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে সেখানে বামপন্থী বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করুন। এই হচ্ছে বোঝাপড়া, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনি বলুন যে এই যে সুস্মিতাদি বলছিলেন যে সংসদের বুকে যে সমস্ত বিল, সেই বিলগুলোতে তৃণমূলের অবস্থান কি? এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা কুণাল ঘোষ, তিনি বলেছেন উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী, এক সুদীপ আর এক হচ্ছে যে দাঁড়াবে সে। আপনি কোথায় যাবেন? তৃণমূল এবং বিজেপি, তাপস রায় তখনও দাঁড়ায়নি, তখনও ঘোষণা হয়নি। এই টিভি চ্যানেলে এইখানে বসেই দেখছিলাম কুণাল ঘোষের বক্তব্য। এই যে বিজেপি এবং তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং, এই যে দিলীপ ঘোষের মুখের ভাষা, তার পাল্টা কুণাল ঘোষের মুখের ভাষা, এই নিয়ে মানুষকে ব্যতিব্যস্ত রেখে মানুষের আশু যে কাজ, মানুষের আশু যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, বেঁচে থাকা, নারীর অধিকার, হচ্ছে যে জঙ্গলবাসীদের অধিকার, আজকে পাহাড়গুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, দেউচা পাচামি উৎখাত করা হচ্ছে, সেখানে আনন্দীদের হচ্ছে যে জায়গা দিয়ে দেওয়া হবে। এই যে অবস্থান, এর বিরুদ্ধে আমাদের লড়াই। হ্যাঁ, আপনাদের ভোটটা কারা দেবে? আমাদের ভোট বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ। আপনি তো বাংলা ভাষাতেই বললাম, আমি তো হিব্রু ভাষাতে বলিনি যে রাজ্যের বুকে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী সমস্ত মানুষকে আমরা বলবো যে আপনারা একত্রিত হন। আপনি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ান এবং আপনি বিচার করুন যে কাকে আপনি ভোট দেবেন। আপনার রুটি রুজির লড়াইয়ের জন্য যারা রাস্তায় আছে প্রত্যেক দিন, তাদেরকেই আপনি ভোট দেবেন, আর দেশের বুকে বিজেপির বিরুদ্ধে যারা রাস্তায় আছে তাদেরকেই ভোট দেবেন। এই হচ্ছে কথা। এখানে তো কোনো হিডেন এজেন্ডা নেই, একদম পরিষ্কার। ভোটের পর আপনি প্ল্যাটফর্মের কথা বললেন ইন্ডিয়াকে, ভোটের পর সেই প্ল্যাটফর্ম থেকে আবার বিচ্ছিন্ন হবেন না তো আপনারা? কে বিচ্ছিন্ন হয়েছে? বিচ্ছিন্ন তো হয়েছে যারা বিজেপির সহযোগী শক্তি, তারা। আমরা তো বিচ্ছিন্ন হইনি। আমাদের জন্মলগ্ন থেকে আমরা বলেছি আরএসএস এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এটা তো আমাদের মতদর্শগত লড়াই, আমাদের সেই জায়গায় আমরা আছি। আমরা তো সেদিনকেও বলেছিলাম, যেদিনকে ইন্ডিয়া তৈরি হয়, আপনারাই প্রশ্ন করেছিলেন আমাদের নেতাদের যে ইন্ডিয়া তৈরি হলো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আমরা সেদিনকেও বলেছিলাম পথ চলা শুরু হয়েছে, আপনি দেখুন কারা থাকে কারা চলে যায়, আপনি অপেক্ষা করুন। তার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন, কারা আছে আর কারা চলে গেছে। এখানে ইন্ডিয়ার মঞ্চের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, আর ওখানে ডেরেক ওব্রায়েন আর সাগরিকা ঘোষকে পাঠাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাট এনি কস্ট নিজের পরিবার, নিজের ভাইপোকে বাঁচাতে দেখালে তো হবে না। মঞ্চ থেকে নেমে যেতেন যারা ছিলেন, কারা একটু মঞ্চ থেকে নেমে যেতেন। কি মঞ্চ থেকে নামবো? এই যে আপনি বললেন ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষের কথা, কেন মঞ্চ থেকে নামতে যাব? কেন মঞ্চ থেকে নামতে যাব? কেন? কারণ কি? আমাদের মঞ্চ থেকে নামার কারণটা কি? কেন আমরা মঞ্চ থেকে প্রতিবাদ দেখাচ্ছি? না, কোনো প্রতিবাদ নেই, না কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। কেন প্রতিবাদ? ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষরা যদি আসতে চান আসতে পারেন। প্রার্থী দিতে পারছে সিপিআই, আর আপনারা এই সামান্য প্রতিবাদটুকু দেখাতে পারবে না। কোথায় সিপিআই প্রার্থী হয়েছে? কোথায় অ্যানিরাজের প্রার্থী হয়েছে? কি হয়েছে? সংসদীয় ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াই, সেটা লড়াই হতেই পারে, অসুবিধা কি আছে? কেরলে সিপিএম ভার্সেস কংগ্রেসের লড়াই, কংগ্রেসের ভার্সেস সিপিএম লড়াই, সেখানে তো আমরা বলেইছি আমাদের কোনো জোট হবে না। তো সুতরাং সেখানে প্রার্থী দিয়েছে, এটাতে এমন কিছু বিষয় না। না, আমরা তো বলেছিলাম যে আঞ্চলিক এইভাবে হচ্ছে যে যেখানে যার শক্তি বেশি সেইখানে সেরকম ভাবে লড়াই হবে।
ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এরকম একটা ন্যারেটিভ সেট করে দিতে চাও যে আমরা আঞ্চলিক দলগুলোকে মানে গুরুত্ব দিচ্ছি না, এটা কিন্তু সঠিক নয়। আমাদের আঞ্চলিক দলগুলোর সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ইন্ডিয়া জোট যেমন হয়েছিল তেমনই ইন্ডিয়া জোট আছে, শুধু সেখানে তৃণমূল কংগ্রেস নেই। কারণ তৃণমূল কংগ্রেসের তো বাংলার বাইরে কোথাও অস্তিত্ব নেই, সুতরাং বাংলায় যদি তৃণমূল কংগ্রেস জোট না করে তাহলে তৃণমূল সাথে আমাদের জোটের কি প্রশ্ন? বেশ, আমি বিজেপির কাছে ত্রিপুরাতেও গেছিল, কি করেছে? বিজেপির কাছে আসছি। দেখুন, আজকের এখানে কথা হচ্ছে যে ইন্ডি জোট নিয়ে বিভিন্ন রকম কারা কাদের সাথে থাকবে না থাকবে সেই কথা দেখেছেন তো মুখের ভাষা। ইন্ডি জোট, হ্যাঁ মুখের ভাষা দেখেছেন, জোট মানে কি মুখের ভাষা দেখেছেন? না ইন্ডি আসলে বিজেপির শিক্ষা হচ্ছে, না না আপনাকে বলছি না, বিজেপির শিক্ষা হচ্ছে এটাই। আপনার ইন্ডিয়া শিক্ষা হচ্ছে এটাই। শিক্ষা আমি দিচ্ছি, শিক্ষা আপনাকে শেখাচ্ছি। তর্ক করিনি, আসলে শিক্ষার একটা মান আছে, শিক্ষার একটা প্রয়োজন আছে। আসলে বিজেপির পক্ষে বিজেপির পক্ষে শিক্ষিত হওয়ার কোনো, এরা চায় না দেশের মানুষ শিক্ষিত হোক, শিক্ষিত ইন্ডি জোটের এক্সপ্লেনেশন আমি এখন কথা দিতে পারবো না। গুরুত্বপূর্ণ, দিলীপ ঘোষকে নির্বাচন কমিশন সাবধান করার পরও তারপরও কিন্তু তিনি এই ঝড় নিয়ে, এই দুর্যোগ নিয়ে সেই একই কথাই এখনো বলে যাচ্ছেন, যেটা তৃণমূল ভূমিকম্প হলেও তাদের লাভ। এই ধরনের কথাবার্তাগুলো এখনো কেন? দিলীপ ঘোষের বিষয়টা আসছে, ইন্ডি জোটের ইন্ডিয়া লাস্ট এতে অ্যালায়েন্স, আপনারা ইন্ডিয়াও বলবেন আবার জোটও বলবেন, দুটো একসাথে চলতে পারে না। সুতরাং আমাকে শেখাতে হবে না, আপনি নিজের এক্সপ্লেনেশন নিজে বলেন। ইন্ডি জোট ওটাই জোট কেউ ঠিক করেছে, ইন্ডিয়া ঠিক করেছে, তারপরে সেখানে সবাইকে থাকতে হবে। আস্তে আস্তে একটা ছোট বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, উত্তপ্ত পরিস্থিতি নয়, স্বাভাবিক আলোচনা চাইছি। আমি অচিন্তর কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, যদিও এখনো পর্যন্ত আপনাদের বাংলায় যা টার্গেট দেওয়া হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি আসনে কোনো প্রার্থী এখনো দিতে পারছেন আপনারা, যদিও সেটা প্রশ্ন নয়। কিন্তু এই ভাষার কথাতেই দিলীপ ঘোষ আবারও উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে যে কথা বলছেন একবার শোনাবো, তারপর আপনার প্রশ্নে আসছি। উত্তরবঙ্গে ঝড়ের পরিস্থিতি নিয়ে, রাজনীতির ঝড় এবং তাতে তৃণমূলের কিভাবে লাভ, দিলীপ ঘোষের করা উক্তি নিয়ে কিন্তু আবারও শোরগোল। দিলীপকে কোথায় প্রার্থী করবে বিজেপি? লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী ঘোষণার আগে থেকেই বঙ্গের বাতাসে উড়ে বেড়াচ্ছিল এই প্রশ্ন, কারণ সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এমনিতেই শুভেন্দু সুকান্ত দাপটে দিলীপ সাইডলাইন। দিলীপের মুখ থেকে কুকথার ফুলঝুরি ছুটলেও আরএসএস করা লোকটাকে ভরসাই করেন মোদি শাহ। কিন্তু ইদানিং সমীকরণটা পাল্টেছে। বিজেপির রাজ্য সভাপতির পদ গেছে, সর্বভারতীয় সহ সভাপতির পদও হারাতে হয়েছে মেদিনীপুরের দাপুটে ছেলেকে। তারপর লোকসভার সিট জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে 19-এ এই আসন বিজেপিই জিতেছে। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জিতলেও মার্জিন বেশ কম, অর্থাৎ এবার পূর্ব বর্ধমানের এই সিটে লড়াই বেশ কঠিন। আসন ধরে রাখা বিজেপির চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখেই দিলীপকে ঠেলে দিয়েছে দল। মুখে বিরক্তি প্রকাশ করেননি, তবে ভেতরে যে ফুঁসছেন স্পষ্ট, তারই বহিঃপ্রকাশ। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? দিলীপের নিশানায় কে? নিন্দুকেরা বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নিশানায় বর্তমান রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা। কিন্তু কেন? দিলীপের ঘনিষ্ঠ মহল থেকে ভেসে আসা টুকরো টাকরা মন্তব্য জুড়লে সমীকরণ দাঁড়ায় বিজেপির প্রার্থী তালিকায় নাকি শুভেন্দুর প্রভাব রয়েছে। প্রার্থী ঘোষণার আগে একাধিকবার দিল্লি উড়ে গেছেন শুভেন্দু সুকান্ত। আলোচনা করেছেন মোদি শাহ নাড্ডা। নিশ্চয়ই নিজেদের পছন্দের নাম বলে এসেছেন সুকান্ত শুভেন্দু। এই পরিস্থিতিতেই কি মেদিনীপুর থেকে দিলীপকে কাঁচি? টাফ সিটে ঠেলে দেওয়া? দিলীপ অবশ্য সিপিএম কংগ্রেস সেটিং নিয়েও সরব। দলের বিরুদ্ধে যে তিনি নন তা বোঝাতেও চেয়েছেন বুদ্ধিমান দিলীপ। সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দিলীপে কিছুটা নরম। তার মুখে অভিমানী দিলীপের প্রসঙ্গ। বেচারা
দিলীপবাবু হারবেন নিজেও জানেন, দল তো জানেই, তাই তো টাফ সিটে। ঠিক যেমন দেবশ্রী চৌধুরী, জেতা সিট রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণ। আসলে রায়গঞ্জে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই তীব্র হয়ে ওঠে যে দেবশ্রীকে আবার ওই সিটে প্রার্থী করার ঝুঁকি নেয়নি বিজেপি। কিন্তু মেদিনীপুরে এই ঝুঁকি ছিল না। গোষ্ঠী কোন্দলও দিলীপের পুরনো সিটে খুব একটা প্রকট নয়, তাহলে সিট বদল কেন? দিলীপের মতে মেদিনীপুরে তিনি দাঁড়ালে ফের হাসতে হাসতে জিততেন। অর্থাৎ বর্ধমান দুর্গাপুর সিট যে টাফ তা বুঝছেন দিলীপ, তাই মাঠে নেমেই কীর্তি স্পিনকে হেলায় মাঠের বাইরে ফেলছেন আর অপেক্ষা করছেন ৪ঠা জুনের। ১৯৪২-এর মধ্যে ১৮টা আসনে যেতে বিজেপি, তখন দিলীপের আমল। এবার ছবিটা আলাদা। রাজ্য সভাপতি সুকান্ত, বিরোধী দলনেতা শুভেন্দু, তাই এদের চ্যালেঞ্জও কম নয়। বিজেপি যদি ১৮-র নিচে নেমে যায় তাহলে শুভেন্দু সুকান্ত চাপ ছেড়ে কথা বলবেন না মোদি শাহ। বর্ধমান দুর্গাপুর থেকে যদি দিলীপ ঘোষ জিতে যান আর বিজেপি রাজ্যে ১৮-র নিচে নেমে যায় তাহলে দিলীপ আড়াল থেকে হাসবেন আর বলবেন দেখ কেমন লাগে। চন্দন সেনগুপ্ত ও আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি। অচিন্ত, দেখুন, এখানে দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের যে কোনো লোকসভা থেকে দাঁড় করালে দিলীপ ঘোষ জিতে বেরোবেন, কারণ উনি দক্ষ সংগঠক এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামগঞ্জে উনি হাতের তালুর মতো চেনেন। ডায়মন্ড হারবার দিলেন না কেন? যে কোনো জায়গায় দল যেটা সিদ্ধান্ত নেবে, সুতরাং সেটা তো আর আপনারা বা ওই কুণাল ঘোষের মতো কেউ তো ঠিক করে দেবে না আমাদের দলের প্রার্থী কে কোথায় দাঁড়াবে। কীর্তি আজাদ যেটুকু যা সম্মান অর্জন করেছিল ক্রিকেট খেলে, সেটুকু সম্মান বিসর্জন দেবে তৃণমূলের হাত ধরে। সুতরাং জামাইবাবুকে অলরেডি বলেছেন দিলীপ ঘোষ দাদা। এখানে তো বহিরাগত তকমা আপনারা দিতে পারছেন কি? হ্যাঁ, আমরা আসছি। দেখুন, এখানে দিলীপ ঘোষ দাদা অলরেডি বলে দিয়েছে মুখে ঝামা ঘষে দিয়ে তৃণমূলের প্লাস কীর্তি দুজনকেই হারিয়ে বাড়ি পাঠাবো। সুতরাং এখানে বহিরাগত বলে দুদিন আগেই দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বহিরাগত বা বাংলা মানে বাঙালি বা বাংলা পড়তে জানে না ইত্যাদি ইত্যাদি অনেক ভাষা বলছিলেন। পিছনে শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ কারা সব বসে ওই মুখে হাত দিয়ে হাসছিল দেখছিলাম। সুতরাং আমরা বাঙালি অবাঙালি কোনোদিন করি না, আমরা সর্বভারতীয় রাজনৈতিক দল, ভারতের যে কোনো জায়গা থেকে যে কেউ আসতে পারে। সুতরাং যারা বাংলা অবাঙালি এইসব ভাগ করতো তারাই এনে ৩ জন অবাঙালি প্রার্থীকে এখানে দিল, বাঙালি কাউকে যোগ্য তারা মনে করেনি। কিন্তু আজকের যে বিষয় এখানে বলা হচ্ছে যে শুভেন্দু আর ওই সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ সাইড এই ধরনের কিছু ভারতীয় জনতা পার্টিতে নেই। এবং এই যে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রভাবে নাকি বেশি ক্যান্ডিডেট দেওয়া আছে, ওরকম কোনো বিষয় নেই। আমাদের একটা পার্লামেন্টারি বোর্ড হয়, সেই বোর্ড এই তো আপনাদের রিপোর্ট এই আলোচনার মধ্যে তো আসেনি, না আসেনি, আপনাদের রিপোর্টেই দেখছিলাম। সুতরাং যেটা বলার, আমাদের একটা পার্লামেন্টারি বোর্ড রয়েছে, সেই বোর্ড অনুযায়ী সিদ্ধান্ত হয় যে কিভাবে, অনেকগুলো স্ক্যানার লেভেলও রয়েছে। সুতরাং একটা প্রার্থী নিয়ে 2, 3, 4টে লেভেলে স্ক্যান করে তারপর আমরা ডিক্লেয়ার করি। সুতরাং আমরা কনফিডেন্ট এবং এই রাজ্যে আমরা একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা তো অবশ্যই নেব এবং এখান থেকে আমরা যেটা 30-35টা সিট এখনো পর্যন্ত আশা করছি এবং সেটা আমরা করে দেখাবো। গতবার আমরা বলেছিলাম যে আমরা 22টা নেব, সেখানে 18টা পেয়েছি। এবং তৃণমূল যেখানে স্লোগান দিয়েছিল যে 19-এ হাফ আর 21-এ সাফ, তারপরে আমরা দেখিয়েছি যে এই পশ্চিমবঙ্গে আমরা কিভাবে লড়ছি। এবং দিলীপ ঘোষ যেটা তার যে বিতর্কিত মন্তব্য নিয়ে আপনি প্রশ্ন করছিলেন, দিলীপ ঘোষের মন্তব্যকে দল যা যেভাবে দলীয় স্তরে যা ডিল করে সেটা করছে। 35 তো পরের কথা, মানে আগে এই যে মোস্ট ওয়ান্টেড এর যে পোস্টার দিচ্ছে তৃণমূল, সেখানে কার মুখ থাকবে? কার মুখ থাকবে সেটা আপনারা জানতে পারবেন সময় মতো। এটা তো আমি ডিক্লেয়ার করার কেউ নেই, দল ডিক্লেয়ার করবে। সময় মতো আমরা ময়দানে হাজির হব। সুতরাং তখন যেন ফাঁকা মাঠ না দেখি, ফাঁকা মাঠ যেন না দেখতে হয়, তার জন্য যেন তৃণমূল তৈরি থাকে। আমরা ঠিক সময় মতো খেলবো, গোল দিয়ে বেরিয়ে আসবো। কেন বাম কংগ্রেসেও তো বলে দিয়েছে নওশাদ যদি দাঁড়াতে চায় সেখানে। বাম কংগ্রেস নিয়ে তো আমি ওর তাদের দলের মুখপাত্র নই, তারা ওয়াকওভার দেবে না। আপনি বিজেপিরই, কিন্তু প্রতিবাদ তো দেখাবেন। আপনি তো নিজের দল নিয়ে বা নিজের দলের উন্নয়ন বিকাশের কথা নিয়ে তো তারা এই যে দুদিন আগে দেখলাম একই মঞ্চে ডেরেক ওব্রায়ান আর সীতারাম ইয়েচুরি পাশাপাশি, এই তো দেখা যাচ্ছে পুরো ফটোটা, পাশাপাশি বসে যে কি জোট করেছে তাদের, ইন্ডি জোট না পিন্ডি জোট তা তো আমরা জানি না। সুতরাং তারা তাদের ভিতরে কি ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আমরা জানি না। আমরা লড়বো এবং এই তৃণমূলের যে মানে অপশাসন এবং যে নৈরাজ্য, এবং যেটা একটু আগে অন্য যে 3 জন দলের মুখপাত্র তারা যেরকম একজন বলছিলেন যে আমরা তো আপনাদের পি চিদম্বরমকে চোর বলিনি, আপনারা কেন আমাদের চোর বলছেন, মানে ভিতরে ভিতরে এরকম, আমরা আপনাদের চোর বলবো না, আপনারাও আমাদের বলবেন না, আমরা সবাই চোরে চোরে মাস্তুতো ভাই। সুতরাং এখানে লড়ছি আমরাই। বিরতিতে যেতে হবে, ফিরছি এক্ষুনি ছোট্ট বিরতি নিয়ে। বাংলা বলছে তো সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে একেবারে শেষ ভাগে চলে এসেছে। আজকে যতগুলো আলোচনার মধ্যে এসেছে বিষয় সবকিছু নিয়ে আমি একদম সংক্ষিপ্ত আকারে প্রত্যেকের বক্তব্য নেব। প্রদীপ্তকে দিয়ে শুরু না, চড়ে চড়ে মাস্তুতো ভাই যখন বলে তখন আমার কানে কেমন যেন শুভেন্দু অধিকারী বাজে। যখন চড়ে চড়ে মাস্তুতো ভাই বাজে তখন আমার মনে হয় কেমন নিশীথ পারমাণিক, যখন মনে হয় কানলার বিশ্বজিৎ বাবু, যখন এই চড়ে চড়ে মাস্তুতো ভাই বলে তখন মনে হয় ওইদিকে ওই হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, এমনকি প্রফুল্ল প্যাটেল, যার বিরুদ্ধে কেসই উঠে যায়। ফলে জানি না কে চড়ে চড়ে মাস্তুতো ভাই বলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কথা আসে মতাদর্শের। এমন মতাদর্শ সিপিআইএম ডিভাইড হয়ে যায়। 11 জন বিশেষ লোক বিশেষভাবে গিয়ে বিশেষ কথা বলে আসে, বরানগরের বড় দুর্ঘটনা ঘটে যায়, কত লোক মারা যায়। এমন মতাদর্শ হঠাৎ করে বলে কংগ্রেসের এত লোক মারা গেছে যারা সিপিএম মেরেছে। এমন বড় মতাদর্শ হয়ে যায় কি বলে একটা জোটে চলে আসে, তারপর সেই জোট ত্যাগ করে চলে যায়, দেশের সার্বভৌমিকতা নষ্ট করে যাচ্ছে। সোমনাথ চট্টোপাধ্যায়কে আজীবন তার সদস্য পদ ফিরিয়ে দেয় না। এমন বড় মতাদর্শ আবার তাদেরকে সামনে নিয়ে আসে, এমন বড় মতাদর্শ। তারপরে দেখা যায় যে ওরকম ছোট ছোট ঘটনা তো হয়েই থাকে, ধানতলা থেকে শুরু করে নানান কথাবার্তা। আবার কি হয়, মালা পরিয়ে এমন একজনকে নিয়ে আসে, না তার বিরুদ্ধে তো কোনো কিছু প্রমাণ হয়নি, কিন্তু এখানে চোর চোর বলে যেতে হবে। এমন মতাদর্শ, যে মতাদর্শে দেখা যায় যে সোমনাথ চট্টোপাধ্যায়ের ঘটনার পরে তারা আবার ঐক্যবদ্ধ হয়ে ডাঙে লাইনের কথা, সিপিআইএম ডিভাইড হওয়ার পরে আবার বামপন্থ, ঐক্যবদ্ধ বামপন্থ হয়। কেরালায় এক ধরনের, পশ্চিমবঙ্গ সিপিএম, কেরালা সিপিএম, আবার অন্ধ্রপ্রদেশ সিপিএম, সিপিআইএম, গণতান্ত্রিক দেশ তো যে কোনো রকম ভাবে চলতে পারে। মতাদর্শ, এই ধরনের মতাদর্শগতভাবে অবস্থান যারা নেয় তারা পশ্চিমবঙ্গে বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে থাকবো না। ডি রাজা ওখানে গিয়ে আসন ফাঁকা রাখে, কংগ্রেসের নেতৃত্ব ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সময় ইডি এইভাবে যখন কথা বলছে সেটা খারাপ। ফলে পরিষ্কারভাবে মানুষের কাছে এই বার্তাটা আসছে যে যখন আপনারা কোনো ধরনের কথা বলছেন আর যে কাজটা দিল্লিতে হয়ে যায়, চেয়ার ফাঁকা থাকছে, সেই চেয়ার ফাঁকা থাকার সঙ্গে পরিষ্কারভাবে যে সিপিএম এর যিনি প্রধান তিনি কি বলছেন সেটা সবাই আজকে জানে। এবং ডেরেক ওব্রায়ান নিয়ে কথা আছে, ইন্ডিয়া নামটা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানে থাকতে যখন তাদের অসুবিধা হচ্ছে না, পশ্চিমবঙ্গে আলাদা পলিসি নিচ্ছেন, নিন, কোনো অসুবিধা নেই আপনার পলিসি। সুস্মিতা দি, মতাদর্শ, অনেকগুলো মতাদর্শের কথা হলো। আমরা ওই বানতলার কথা বললো, অবশ্যই বানতলার বিরোধিতা করেছিলাম, তেমনভাবে আমরা হাঁসখালি সন্দেশখালিরও বিরোধিতা করছি, যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটি মেয়েকে বলতে পারে সে প্রেগনেন্ট ছিল নাকি তার লাভ অ্যাফেয়ার্স ছিল। আজকে আমরা সেদিনকার কথাটাও আমরা মতাদর্শের কথা চিন্তা করে আমরা বিরোধিতা করছি, যেদিন কালিয়াগঞ্জে একটা মেয়েকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমরা সেই মতাদর্শেরও বিরোধিতা করছি, যেই মতাদর্শে আজকে তারা বলেন যে তারা বাংলা বিরোধী কোনো শক্তিকে তারা প্রশ্রয় দেবেন না, তারা বাংলার সাহিত্য সংস্কৃতিকে বজায় রাখবেন। তারা কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠানের মতো বাইরে থেকে এসে প্রার্থী নিয়ে এসে দাঁড় করাতে হয়। আমরা এই মতাদর্শ বিশ্বাস করি। অধীর চৌধুরীকে হারানোর জন্য তারা সমস্ত রকম শক্তি লাগিয়ে দিয়েছিল। আজকে যিনি যার বিরুদ্ধে সরব, লোডশেডিংয়ে জেতার নেতা থেকে শুরু করে বিরোধী দলনেতার অনেক সমালোচনা, সেদিনকে এই বিরোধী দলনেতাকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস পুরো দমে নামিয়ে দিয়েছিল মুর্শিদাবাদে, বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর জন্য। আমরা সেই মতাদর্শেরও বিরোধিতা করি, যেই মতাদর্শে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে রাহুল গান্ধীর নামে বলেছিল তারা হচ্ছে বসন্তের কোকিল, আমরা পরিবারতন্ত্রে বিশ্বাস করি। আমি একবার বলতে চাই, আমরা সেই মতাদর্শে বিশ্বাস করি, আমরা কংগ্রেসটা করি, আমরা গর্ব করে বলি আমরা কংগ্রেসটা করি। এবং আজকে ভারতবর্ষের বুকে এমন কোনো পরিবার নেই যে পরিবার দেখাতে পারে তারা আত্মত্যাগ করেছে কিংবা আত্মবলিদান দিয়েছে তাদের দেশের জন্য। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই মতাদর্শে বিশ্বাস করি বলেই আমরা সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি যে আমরা এই লড়াইটা লড়বো এই 2024-এ। গৌরব, সেটা হচ্ছে প্রদীপ্তদা অনেক কথা বলেছে, আমি প্রদীপ্তদার ব্যক্তিগত আক্রমণ করবো না, তবে এইটুকুনি বলবো সিপিএম কেন ভাগ হয়েছে, কি হয়েছে না হয়েছে, যেদিনকে আলোচনার বিষয়বস্তু থাকবে নিশ্চয়ই আলোচনা করব। সুতরাং এই নিয়ে কোনো রকম বিভ্রান্তিকর কথাবার্তা প্রদীপ্তদা যেন না বলে। সিপিএম এর ভাগ এটা নির্দিষ্ট একটা কারণ, একটা বিষয়ের ভিত্তিতে যেখানে ডিবেট হয়েছিল সেখান থেকে সিপিএম এর ভাগ। সুতরাং এই নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা তৃণমূল কংগ্রেস অন্তত না বলে। আসলে তৃণমূল কংগ্রেস তো বলবেই, তার কারণ তার দলের নেত্রী দিনের সকালবেলা থেকে মিথ্যা কথা বলা শুরু করেন, রাত্রিবেলা অবধি মিথ্যা কথা বলেন,
হ্যাঁ, মিথ্যা কথা বলতে বলতে ঘুমোতে ঘুমন কিনা জানি না, বলতে পারবো না। পেছন দিকে কেউ ঠেলা ফেলা দেয় কিনা আমি বলতে পারবো না, মাথা টাথা ফেটে যায়, এসব কি হয়। তিনি সুস্থ আছেন, ভালো থাকুন, আরও দীর্ঘজীবী হন, এটা কামনা করি। কিন্তু কথাটা হচ্ছে কে ধাক্কা মারলো, কে ধাক্কা ঘরে ছিল, এখনো পর্যন্ত পুলিশ বার করতে পারলো না। এরপর কথা হচ্ছে যে মতাদর্শের কথা। মতাদর্শের কথা আমি যদি বলি, তৃণমূল কংগ্রেস কোথায়? গুজরাট দাঙ্গার পর যে নেত্রী গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফুল পাঠিয়েছিলেন গুজরাট দাঙ্গার পর। উনি সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা বলছেন। সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার, কে ফাইল ছুঁড়ে মেরেছিলেন যে এই পশ্চিমবাংলার কি সিপিএম কী সব করছে, কি ভোটার টোটার নিয়ে কে ফাইল ছুঁড়ে মেরেছিলেন? মতাদর্শের কথা বলছেন তিনি। বিজেপির মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মন্ত্রিসভায় বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য তিনি সমর্থন করেছেন, একা সংসদ হলেও তিনি সমর্থন করেছেন বিজেপিকে। উনি মতাদর্শের কথা বলছেন। যখন সিএ নিয়ে দেশের সংসদ উত্তাল, যখন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল সংসদের অভ্যন্তরে সংসদের বাইরে আন্দোলন করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ, আমাকে শেষ করতে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদরা সংসদে উপস্থিত ছিলেন না, ঘুরতে গেছিলেন। যখন ভোটাভুটি হচ্ছিল ঘুরতে গেছিলেন। যখন কলকাতায় ধর্মতলার মোড়ে, যখন আমি লাস্ট আমার 2 সেকেন্ড লাগবে, কলকাতায় ধর্মতলার মোড়ে যখন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, অমিত শাহ তখন কলকাতায় আসছেন, বিক্ষোভ দেখাচ্ছে, তখন রাতের বেলা মমতা বন্দ্যোপাধ্যায় একান্তে অমিত শাহর সঙ্গে রাজভবনে মিটিং করেছিলেন। উনি মতাদর্শের কথা বলেন, উনি মতাদর্শ নিয়ে বড় বড় কথা বলছেন। আসলে তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক। দেখুন, এখানে মতাদর্শ নিয়ে যখন কথা হচ্ছে, তখন শুরুতেই বলবো যে তৃণমূলের জন্ম হয়েছিল সিপিএম এর বিরোধিতা করে, সেই তৃণমূল কি করে ফিশ ফ্রাই এবং বিরিয়ানি খেতে এক মঞ্চে কংগ্রেস এবং সিপিএম তাদের সাথে এক মঞ্চে বসে, আমার অন্তত জানা নেই। এবং এই যে সিপিএম এবং কংগ্রেস মতাদর্শ নিয়ে কথা বলছে, আজকের যে কংগ্রেসীরা সারা জীবন অভিযোগ করেছে 55,000 তাদের নেতা কর্মীকে খুন করেছে এই সিপিএম এর লোকজন, তারা একদম কোনো ইন্টারাপ্ট করেনি। প্লিজ লাস্ট 2 মিনিট কোনো ইন্টারাপ্ট করবেন না। সেই সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে জোট করছে, আবার কেরলে তারা নাকি আবার খুব লড়াই করছে ওখানে। সুতরাং আজকে মতাদর্শ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা কোনোদিন কোনো নীতি আদর্শের সাথে কম্প্রোমাইজ করেনি, আজও করছে না। কোনো রকম ভাবে আমরা এই ধরনের এই চোর গুন্ডা বদমাইশ বা নীতি আদর্শহীন ভাবে কোনো জোট আমরা করব না এদের সাথে। এবং ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 400+ 400+ সিট নিয়ে ক্ষমতা আসবে। এবং আমরা মানুষের কাছে লাস্ট 10 সেকেন্ড, আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব। আমাদের বিগত 10 বছরে, প্লিজ এইটুকু সৌজন্যতা দেখান, আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব আমাদের বিগত 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে। মানুষ বিচার করবে এবং আমরা কনফিডেন্ট আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই 1.5 ঘন্টার অনুষ্ঠানে আপনি একবারে 10 বছরের রিপোর্ট কার্ডের কথা প্রসঙ্গ তোলেননি। যাই হোক, পরের দিন আসলে নিশ্চয়ই হয়তো তুলবেন। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ওই পাশে ছিলেন, ধন্যবাদ দিচ্ছি তাদেরকে। বাংলা বলছে আপাতত এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।